আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। চলে আসলাম আমরা আরও একটা আড্ডায়। আজকের আড্ডা আমরা কী নিয়ে কথা বলবো এটা আমাদের ওইভাবে ফিক্স নাই, তবে আমরা কথা বলবো। তো স্যার আমারে বলতেছিল একটু আগে যে জাতীয়তাবাদ নিয়ে বলতেছিল। তো আমরা জাতীয়বাদ কি এবং উনি রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের জাতীয়বাদের কথা বলতেছিলেন। তো এটা আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র কীভাবে জাতীয়বাদটাকে ব্যাখ্যা করছেন, মানে জাতীয়বাদটা তাদের ভাষায় কীরকম ছিল আর কি। তো স্যার আপনাকে এটা নিয়ে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ফারুক। একটা সুন্দর আয়োজন। এই আয়োজনের মধ্যে আজকে একটা আরও সুন্দর টপিকস নিয়ে কথা হবে, যেই আইডিওলজিটা পৃথিবীতে চলমান। প্রতিটা দেশ আপনি দেখে থাকবেন একটা আইডিওলজি ফলো করে। এটার নাম হচ্ছে ন্যাশনালিজম বা নেশন স্টেট। আমরা এই দুইটা ক্যাটাগরি দেখি, একটা হচ্ছে ন্যাশনালিজম আর একটা হচ্ছে নেশন স্টেট। তো আমাদের সাবকন্টিনেন্টের যে নেশন স্টেট বা ন্যাশনালিজমটা যে আমাদের দাঁড় করানো হয়েছিল, এই পার্সপেক্টিভে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র কেমনে দেখছিলেন, এই জিনিসটা ওদের চোখে কেমন ছিল, এইটা নিয়ে একটা বড়সড় রিসার্চ করা হয়েছে। রিসার্চটা একজন কলকাতা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন প্রফেসর করেছেন। তো ওখানে উনি যেটা ব্যাখ্যা করতে চেয়েছেন যে সাবকন্টিনেন্টের ন্যাশনালিজমটা কী। আমি কিন্তু ইউরোপিয়ান ন্যাশনালিজম বা আপনার আমেরিকান ন্যাশনালিজম বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে সাবকন্টিনেন্টের ন্যাশনালিজমটা কী মূলত। তো ওখানে মূলত দুইটা বিষয়কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য গ্রুপ ইন্ডিভিজুয়াল। আমি একজন আলাদা ব্যক্তি, বা আরেকটা গ্রুপ আছে যে ব্যক্তি সমন্বয়ে একটা বড় ধরনের গ্রুপ। তো একটা স্টেটে বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন কালচারাল মানুষ থাকে, বিভিন্ন ধর্মেরও মানুষ থাকে। কখনোই কোনো দিন একটা দেশে এক ধর্মের মানুষ থাকে না, এটা যে কোনো রাষ্ট্রেই আমরা দেখে থাকি। তো উনি যেভাবে দেখাচ্ছেন বিষয়টা, যে একটা স্টেজে ইন্ডিভিজুয়ালিজমটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা গ্রুপের কমন কিছু ইন্ডিভিজুয়ালিজম। আমি যদি এক্সাম্পলে আসি কেমন হবে, যে আমরা যদি ধরি যে আপনি ভাত এবং মাছ খাইতে ভালোবাসেন, জাস্ট আপনি, কিন্তু আমাদের এমন একটা কমন খাবার থাকা উচিত যেটা সবার জন্য কমন। যেমন হচ্ছে মাংস, বা আপনি মাছ ভালোবাসেন, কিন্তু এই মাছটা আবার জাতীয়ভাবে করা হইলো যে না, এই মাছটা সংখ্যাগরিষ্ঠভাবে সবাই খায়। তো আমরা যদি এই দিক দিয়ে দেখি, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র এই দিকটাই বোঝাইছেন যে ন্যাশনালিজমে কিছু কিছু কমন থিংস থাকতে পারে। যেমন এই মাছটা আমাদের কমন থিংস। তাহলে ন্যাশনালিজমের মধ্যে এই কমন বিষয়টা যদি থাকে, তাহলে হচ্ছে এটা সাবকন্টিনেন্টের কি একেবারে একটা সাবকন্টিনেন্টের এটার নাম হচ্ছে ন্যাশনালিজম। আরেকটা উপাদান উনি বুঝিয়েছেন যে সেলফ সাফিশিয়েন্ট। আমরা এটাকে কীভাবে বোঝাবো, যে আমাদের মধ্যে কতটুকু সেলফ ডেভেলপমেন্ট আছে, কতটুকু নিজের মধ্যে পর্যাপ্ততা আছে, আমি কতটুকু জ্ঞান অর্জন করেছি, এইটা নেশন স্টেজে খুব গুরুত্ব দেওয়া হয়। এটা হচ্ছে ওনাদের সার্বিক দিক দিয়ে একটা সাধারণ কনসেপ্ট, এবং সাধারণ কনসেপ্টের মধ্যে গড থাকবেন এবং এই গড সার্বজনীন থাকবেন। এটা আমার দৃষ্টিতে আমি একটু পরে বুঝলাম যে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র ন্যাশনালিজমটাকে, এই সাবকন্টিনেন্টের যে ন্যাশনালিজম, ওনারা এটাকে এভাবেই দেখেছেন।
আচ্ছা, আমি যতটুকু বুঝতে পারছি, আমি যদি একটু সামারি করি বা আমার বোঝাটা ক্লিয়ার কিনা এটা আপনার কাছে জানতে চাই, তাহলে আমি তিনটা জিনিস এখানে ধরতে পারছি। যে একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু কমন জিনিস থাকবে ন্যাশনালিজমের মধ্যে, হচ্ছে কিছু কিছু কমন জিনিস থাকবে। যেরকম আমি যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলি, তাহলে এখানে আমাদের ভাষাটা হচ্ছে সবার কাছে কমন, বাংলা ভাষা। আচ্ছা, এই একটা জিনিস। আর আরেকটা জিনিস আপনি বললেন যে মানে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, মানে সেলফ ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, মানে আমরা সবসময় হচ্ছে নিজেদের সবাই মানে যার যার মতো করে শিখবে আর কি, কমন থিং জাস্ট হচ্ছে ডেভেলপ করবে। আর আরেকটা জিনিস যেটা বললেন যে এখানে একটা সৃষ্টিকর্তার কনসেপ্ট নিয়ে আসলেন, যে সবার একটা সর্বজনীন মানে থাকবে সৃষ্টিকর্তা বা যে ধারণা, এটা হচ্ছে সবাই একজনের উপরে আস্থা রাখবে আর কি। তো এই তিনটা জিনিস আমি ধরতে পারছি। এটা মানে আমি যেটা ধরতে পারছি এটা ঠিক আছে কি না? আচ্ছা, ঠিক আছে তাইলে। আচ্ছা, যাক, এটা তো জাতীয়তাবাদের ব্যাপার গেল। জাতীয়তাবাদ একটা মানে আমার জানাশোনা এ অর্থে খুবই কম। আপনি একটা গবেষণা নিবন্ধ পড়ে এটা বললেন আর কি, খুবই ভালো লাগলো। আমারও জানাশোনা খুবই বেসিক লেভেলের, আমি এটাতে কোনো মন্তব্য করতে চাইবো না। আমরা হচ্ছে পরের কোনো মানে ইসে যাইতে পারি মনে হয়। আমার যেটা মনে হয়, আমরা আসলে আমিও ন্যাশনালিজম সম্পর্কে অত একটা জার্নাল পড়ে কিছুক্ষণ মধ্যে একটা সামারাইজ করলাম। তো এটা নিয়ে আরও অগাধ পড়াশোনার প্রয়োজন, আরও অনেক কিছু জানা প্রয়োজন বোধ করি। তো আমরা যখন জানবো এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। তো আমাদের এখন আরেকটা টপিকসে যাওয়ার দরকার। এই টপিক্সটা হচ্ছে, আমরা প্রশ্ন ফাঁস নিয়ে যদি যাই, সাম্প্রতিক আমাদের একটা ডিপার্টমেন্ট যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশ্ন ফাঁস হয়েছে। এই টপিক্সটা এখন আলোচিত, আশা করি আমরা চাচ্ছি যে এখানে একটু আলোচনা করি। আপনি কি মনে করেন? আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাইতে পারে। যে আমরা দেখলাম কয়েকদিন আগে আমাদের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের প্রশ্ন ফাঁসের একটা অভিযোগ আসছে এবং এটা সত্য প্রমাণিত হয়। প্রশ্ন ফাঁসের যে কপিটা ছিল, আমি এটা একটু ঘটনাটা বিস্তারিত বলি আর কি তাইলে। যে আমাদের ৪র্থ বর্ষে একটা কোর্সের পরীক্ষা ছিল, শেষ পরীক্ষা আর কি ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের। তো তার আগের দিন বিকালে আমাদের হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক যে দপ্তর আছে, ওখানে একটা খোলা চিঠি যায় যে মানে আগামীকালকে কি প্রশ্ন থাকবে তার একটা মানে সেই প্রশ্নের কপি বা মানে প্রশ্নগুলো দিয়ে একটা হচ্ছে চিঠি যায় যে এটা হচ্ছে। এখন পরের দিন সকালে পরীক্ষা যখন শুরু হয় তার আগে মানে পরীক্ষা নিয়ন্ত্রকের যে ইটা আছে, ওনারা এসে যে প্রশ্নে পরীক্ষা হবে তার সাথে হুবহু মিল পান আর কি, আগের দিন বিকালে যে চিঠিটা আসছিল। এবং মিল পাওয়ার পরে ওনারা হচ্ছে পরীক্ষাটা স্থগিত করেন এবং পরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হয়, যারা হচ্ছে 7 কর্মদিবসের মধ্যে রিপোর্টটা দিবে যে এটা কিভাবে হইল। এখন আমরা পত্রপত্রিকা থেকে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি দুইটা পার্সপেক্টিভ। একটা হচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়েছে, প্রশ্ন যারা জড়িত ছিল প্রশ্নের সাথে, প্রশ্ন প্রস্তুতের সাথে, তাদের বা কোনো না কোনো মাধ্যমে প্রশ্নটা ফাঁস হয়েছে, এরকম একটা দিক আমরা জানতে পারছি। আর আরেকটা দিক যেটা ছিল সেটা হচ্ছে যে হ্যাকিংয়ের একটা ব্যাপার স্যাপার। এখন দুইটা পার্সপেক্টিভ যাই হোক না কেন, বিষয়টা হচ্ছে যে প্রশ্ন বাইরে গেছে বা প্রশ্ন ফাঁস হয়েছে। এখন এটা হ্যাকিংয়ের মাধ্যমে হয়েছে নাকি কেউ ইচ্ছাকৃত করছে এটা বিষয় না, বিষয় হচ্ছে প্রশ্নটা ফাঁস হয়েছে। এখন প্রশ্ন ফাঁস হয়েছে কিভাবে, কেন, কে, কারা জড়িত, এটা আমরা জানতে পারবো যে তদন্ত কমিটি যে মানে গঠন করা হয়েছে তাদের যে 7 দিনের তদন্ত শেষে তারা যে রিপোর্ট দেবেন সেটা থেকে আমরা স্পষ্ট জানতে পারবো যে আসলে কিভাবে কি হয়েছে। সে পর্যন্ত আমার মনে হয় যে আমাদের ধৈর্য ধারণ করা দরকার। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখছি যে প্রশ্ন ফাঁসের পরে বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন রকমের পোস্ট করছে, বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, বিভাগের কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে, বিভিন্ন গ্রুপে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তারা এই ধরনের পোস্ট প্রতিবাদ জানাইছে এবং সাথে সাথে উই আর সিএজে বা হচ্ছে আমরা সিএজে ডিপার্টমেন্টের সাথে আছি, এরকম একটা জিনিস তারা বলছে। তো এখানে একটা জিনিস হচ্ছে যে প্রশ্ন ফাঁস হয়েছে ভাই, এটা তো সত্য। এখন হ্যাকিংয়ের মাধ্যমে হোক বা কারো অসাবধানতার মাধ্যমে হোক, কেউ ইচ্ছাকৃত করে থাকুক, প্রশ্নটা তো বাইরে গেছে, তাই না? এটা হচ্ছে রিয়েলিটি। এখন এই বাস্তবতায় আমরা হচ্ছে
একটা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে, তো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মানুষজন যারা সংশ্লিষ্ট, যারা খোঁজখবর রাখে বা সতর্ক সচেতন, তারা এটা নিয়ে মক করবে না বা এটা নিয়ে তোমার হচ্ছে প্রতিবাদ করবে না? এখন তো প্রতিবাদের অন্যতম ভাষা হচ্ছে কি, মক করা, মজা করা, তাই না? আমরা আন্দোলনের জোড়াই গণঅভ্যুত্থানের সময় দেখছি যে শেখ হাসিনা যখন আমাদের রাজাগারের নাতিপুতুরার চাকরি পাবে এরকম বলছে, তখন ছেলেপেলেরা মক করছে, প্রতিবাদ করছে কীভাবে, মজা মানে মানে মকারি করে প্রতিবাদ করছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরকম মানে প্রতিবাদের ভাষাটা এরকম পর্যায়ে যদি যাইতে পারে, তাহলে একটা বিষয়ে প্রশ্নফাঁস, বিভাগের প্রশ্নফাঁস হয়েছে, সেই প্রশ্নফাঁস নিয়ে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন ব্যক্তি যারা সচেতন খোঁজখবর রাখেন, তারা তো প্রতিবাদ মজা করতেই পারে, প্রতিবাদ মজার মধ্যে প্রতিবাদ করতে পারে। তো এইটা নিয়ে বিভাগের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যেটা অনেকে বলার চেষ্টা করছেন, তারা, আমার মনে হয় যে ভাবমূর্তি জিনিসটা আসলে একটা প্রবলেমেটিক জিনিস। ভাবমূর্তি প্রত্যেকের কাছে আলাদা আলাদা, ভাবমূর্তি নিয়েই যে বিবেকের ক্ষতি হচ্ছে, এইটা আমার মনে হয় না যে তারা যথাযথ করছে। বরঞ্চ তাদের যারা এইগুলো করছে, তাদের আমার মনে হয় যে ধৈর্য ধারণ করা দরকার ছিল। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা 7 কর্মদিবস সময় নিয়ে প্রতিবেদন দিবে। তো 7 দিন 7 কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। সাথে সাথে আমার মনে হয় যে তারা এখন যে কোনো মানুষ যে কোনো ডিসিশন, যে কোনো পোস্ট করতেই পারে, তাতে আমার আপত্তি নেই। তারা তাদের ফ্রিডম অফ স্পিচের স্বাধীনতা ভোগ করতে পারে, সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় যে আমরা কিছু কিছু জিনিস যেগুলো সেন্সিটিভ, একটু স্পর্শকাতর, সেগুলোতে আমাদের চুপ থাকাটাই অনেক সময় হচ্ছে বেশি ভালো হয়, সার্বিক বা সবার জন্য আর কি। এটা বিভাগের ভাবমূর্তির প্রশ্ন হোক, প্রশ্ন ফাঁসের বিষয় হোক, বা যে কোনো ইস্যুতে হোক, অনেক সময় চুপ থাকাটাই সবার জন্য ভালো হয়, এটাই। এখন এটা আমার পার্সোনাল অভিমত। এখন আপনি এই বিষয়টা নিয়ে কি মানে আপনার ভাবনা, এটা আমি জানতে চাইবো আর কি। আপনি ঘটনাটা একটা সামারাইজ করে দিলেন, যে একটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন ফাঁস থেকে তদন্ত কমিটি থেকে উইয়ার সিএজে, এবং এই সবগুলো টার্ম আপনি সহজ করে উপস্থাপন করলেন। এখন আমি যেটা বলতে চাই আসলে, যে এখানে যে 7 কর্মদিবসের সময় দেওয়া হইল, আপনারা ধৈর্য ধরেন, তো একাধারে এটা নিউজ করাও হইল। তো মানুষ তো কথা বলবে, মানুষ একটা প্রশ্ন যখন একটা ডিপার্টমেন্ট থেকে ফাঁস হয়ে যায়, এর চেয়ে আমার মনে হয় যে লজ্জাজনক আর কোনো কিছু থাকে না। অসাবধানতা বশত হোক আর কোনো অন্যান্য আদার্স কোনো ইস্যুই থাক, একটা প্রশ্ন ফাঁস হবে কেন? খুব স্বাভাবিক প্রশ্ন। এবং এই প্রশ্ন ফাঁস হওয়ার পর একটা মানুষ এ নিয়ে কেন কথা বলতে পারবে না, বা কেন ধৈর্য ধারণ করেও থাকবে, এটাও কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আমার কাছে মনে হয়। যেটা যে একটা প্রশ্ন ফাঁস হইলে, আমি যেটা পার্সোনালি বিলিভ করি, আমি কথা বলতে বিশ্বস্ত, যে এখানে প্রশ্ন ফাঁস হয়েছে, আপনার হ্যাকিংয়ের মাধ্যমেই হোক বা আপনি কাউকে দিয়েই থাকেন, এখানে আমার কথা বলার রাইটস আছে। কারণ এটা কি হয়েছে, নিয়ম লঙ্ঘন হয়ে গেছে। তো যেখানে নিয়ম লঙ্ঘন হয়ে যায়, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে আপনার প্রথম সারির নিউজ মিডিয়াগুলো নিউজ করে ফেলে, সেখানে একজন মানুষ কিভাবে চুপ করে থাকতে পারে বলে আমার বুঝে ওঠে না আর কি এটা। তো এটা আমি এক প্রকার মনে করি যে ওই যে আপনি বললেন উইআর সিএ, যে সবাই বলল, এটা ভাবমূর্তির বিষয়টা ওনারা কে কীভাবে দেখছেন আমি জানি না, কিন্তু আমি ভাবমূর্তিকে দুইভাবে ক্লাসিফাইড করি। একটা হচ্ছে দুর্নীতির পক্ষে স্ট্যান্ড নেওয়া ভাবমূর্তি, আরেকটা হচ্ছে অপবাদ থেকে নিয়ন্ত্রণ করার, অপবাদ থেকে নিজেকে রক্ষা করার জন্য যে ভাবমূর্তি। কিন্তু এটা অপবাদের মধ্যে আসে না, কারণ অলরেডি প্রশ্ন ফাঁস হয়ে গেছে। এখানে আর কেউ অপবাদ যে দিবেন এই সুযোগটা নাই। আমাকে আপনি কি অপবাদ দেবেন? আমি তো চুরি করেই ফেলছি, আমাকে তো আপনি চোর বলতেই পারেন।
তো তাইলে ওইটা যেহেতু না হয়, তাহলে এটা মোস্ট প্রবাবলি হতে পারে আই গেস। তো আমার যে ধারণাটা যে এখানে আসলে এভাবে স্টান কেউ কেউ পার্সোনালি নিতে পারে, বা আমার যেটা আসলে কথা যে আসলে দালালি করা খারাপের কিছু না, কেউ করতেও পারে। তো এটা হচ্ছে একটা লিগাল অ্যান্ড প্রসেসের যে বিষয় থাকে, যে ভাই এটা প্রশ্নটা ফাঁস হইল, কেউ কেউ কথা বলবেন, তো আপনি কেন কথা বলতে দিচ্ছেন না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। বা এক কথায় আমি বলতে পারি এটা একটা বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে আমি আসলে কিছুটা মনে করি। যে আমার কথা আমি বলবো, আমি সত্য কথা বলবো, এখানে কোনো আমি হস্তক্ষেপ চাই না। ঠিক আছে, আপনার কথা মানে খুবই পরিষ্কার, আমি বুঝতে পারছি, মানে পুরোপুরি বুঝতে পারছি আর কি। এখন এটা তো একটা গেল একটা বিষয়, আরেকটা বিষয়, আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেরকম একটা বিষয় নিয়ে আমরা যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা খুবই কাছাকাছি চলে আসছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম সারির যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের ভর্তি পরীক্ষার ডেট অলরেডি আমরা জানতে পারছি। সাথে সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা বা কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সব মিলে ভর্তি পরীক্ষা খুবই কাছাকাছি। এখন আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য ছিল যে বৈষম্যটাকে দূর করা, সেই বৈষম্যটাকে দূর আমরা একভাবে করতে পারছি চাকরির বাজার থেকে অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু এখনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কোটাগুলোর অবসান এখনও হয় নাই। পোষ্য কোটা, এই কোটা, সেই কোটা, এখনও এই কোটাগুলো যায় নাই। আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মানববন্ধন আছে দুপুর 2টায়, এই কোটা বিলোপের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের শহীদ মিনারে সেটা হবে। এখন আমরা চাকরি পর্যায়ে আমরা কোটা আমরা সংস্কার করতে পারলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে কেন কোটাটা এখনও আমরা এরকম আমাদের শিক্ষকদের মধ্যে এরকম দ্বিধাদ্বন্দ্ব কেন চলতেছে যে পোষ্য কোটা বা অন্যান্য কোটা যেগুলো আছে, যেগুলো শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের অগ্রাধিকার দেয়, এইগুলো তারা কেন মানে মানতে চায় না, মানতে চাচ্ছে না, বা সংস্কারের পক্ষে না কেন? এটা আপনি কি মনে করেন? অনেকেই সংস্কারের কথা বলতেছে, আবার হচ্ছে অনেকে বলতেছে যে পুরোপুরি বাতিল। আপনি কোনটার পক্ষে এবং তার পিছনে যুক্তি কি, এবং শিক্ষকরা কেন এটা এভাবে করতেছে না, সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব আর কি। দেখেন, এই যে আমাদের যে অভ্যুত্থান হইল, এটা কিন্তু কোটা নিয়ে। এতগুলো লাশ, একজন কমিউনাল শাসক এতগুলো লাশ ফালাই দিলে, এত হাত পা পঙ্গু হয়ে, চোখ নাই, পা নাই, হাত নাই, হাসপাতালে কাতর জীবনযাপন করতেছে, স্রেফ একটাই কোটা। তো এটা আমাদের দৃষ্টিতে, জেনজির দৃষ্টিতে বড় ধরনের বৈষম্য কোটার বিষয়টা, যার জন্য আমাদের প্রজন্মটা জীবন দিয়ে দিল অকাতরে, বৈষম্য রাখবে না। তারপরেও জুলাই অভ্যুত্থানের পরেও দেখা যাচ্ছে যে কিছু কোটা থেকে যাচ্ছে। দেখেন, আপনি কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বিলুপ্ত হয়েছে, পুরোপুরি হয়নি। আপনি প্রশ্নটা করলেন যে আপনি কি সংস্কারের পক্ষে না বাতিলের পক্ষে। আমার যেটা মনে হয় যে সংস্কার দরকার কিছু কিছু ক্ষেত্রে। আমি পুরোপুরি বাতিলের পক্ষেও না, আবার পুরোপুরি বা একটা ন্যূনতম মানের কোটা চাই, যেই কোটাটা এই যে আপনার পোষ্য কোটার মধ্যে থাকবে না। পোষ্য কোটা আমি পুরোপুরি বাতিল চাই, কিন্তু আমি ওই কোটাটার ন্যূনতম রাখতে চাই যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, উপজাতি, যারা পার্বত্য চট্টগ্রামের মানুষ, আমি তাদের কোটাটা রাখতে চাই। কারণ আমরা তো গিয়ে থাকি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, আমরা গিয়েছি যে ওখানের অবস্থা এতটাই করুণ, ওরা কিভাবে শিখবে? ওখানে কোনো শিক্ষা বা বাজার করে খাওয়ার মতো ওরা যে দিনাতিপাত করবে এই সুযোগটা নেই। তো ওনাদের ক্ষেত্রে আমরা কোটা দিতেই পারি,
কিন্তু আসলে পোষ্য কোটাটা কেন রাখা হয় আমি এটা জানি না, বা এটা ওনারা কেন বহাল রাখতেছেন, কেন পুরোপুরি বাতিল করে দিচ্ছেন না, এটাও খুব উদ্বেগের বিষয়। কারণ পোষ্য কোটা বলতে এনারা একটা হচ্ছে প্রিভিলেজড জায়গা থেকে কোটাটা নিচ্ছেন। এনারা এমনিতেই প্রিভিলেজড মানুষ, আবার কোটা নিয়ে আবার প্রিভিলেজড হতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আমি সম্পূর্ণ দ্বিমত, এবং আমি চাচ্ছি না যে পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা এবং পার্বত্য চট্টগ্রামের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি আর দুই একটা পিছিয়ে পড়া গোষ্ঠী বাদে আমি কোনো কোটার পক্ষে থাকতে চাচ্ছি না। আপনার কথা ক্লিয়ার, কিন্তু আমি আরেকটা প্রশ্ন করছিলাম যে শিক্ষকরা কেন এই কোটা রাখতে চায় তাদের ছেলেবেলেদের জন্য, মানে ছেলে মেয়েদের জন্য কেন পোষ্য কোটাটা রাখতে চায়, এটা আপনার কি মনে হয় আর কি? এটা একটা প্রশ্ন ছিল, আপনি যদি চান উত্তর দিতে পারেন। আচ্ছা, এই প্রশ্নটা আসলে খুব ক্রিটিক্যাল প্রশ্ন যে ওনারা কেন রাখতেছেন। আমি বোধহয় একটা আনসার করলাম যে পোষ্য কোঠাটা ওনারা অ্যাজ ইউজুয়ালি প্রিভিলেজড। শিক্ষক তো এমনিতে একটা প্রিভিলেজ পারসন, কিন্তু ওনারা তারপরেও কোটা নিচ্ছেন ছেলেমেয়েদের জন্য আরও প্রিভিলেজড হওয়ার জন্য। তো এইটা একটা দিক আমার মনে হতে পারে যে এনারা বা আমাদের শিক্ষক মহোদয়গণ চাচ্ছেন যে আমাদের ছেলেমেয়েরা আর কয়েকটা ছেলেমেয়ের চেয়ে আরও এগিয়ে থাকবে, এই জন্য আমাদের এই কোটাটা থাকা দরকার, এবং আমরা এই প্রতিষ্ঠানে চাকরি করি, তো আমাদের ছেলেমেয়েরাও এখানে পড়বে, এটা অধিকার। আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে এটাও বড় একটা ডিপ বিষয়ে চাইতে হয়, আবার এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতের একটা বিষয় থাকে। তো আমি আপাতত শুধু একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা এমনিতেই প্রিভিলেজড, আর প্রিভিলেজড হইয়েন না, এটাই আমাদের অন্যান্য গোষ্ঠীকে আপনারা কিছুটা প্রিভিলেজ দেন। ঠিক আছে, আপনার দুঃখিত, ঠিক আছে, আপনার উত্তর ক্লিয়ার, আমরা পরিষ্কার বুঝতে পারছি। যাই হোক, আমি চাই যে পোষ্য কোটা পুরোপুরি বাতিল হোক এবং কোনো পোষ্য কোটায় না থাকুক। আর সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী, এদের জন্য আমরা কোটা, মানে যৌক্তিক পর্যায়ে কোটা রাখতে পারি, কিন্তু পোষ্য কোটার মতো এই ধরনের কোটা, বৈষম্যমূলক কোটা আমি চাই যে পুরোপুরি বাতিল হোক। যাই হোক, আরেকটা বিষয় আমরা সমসাময়িক বিশ্ববিদ্যালয়ের নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন আসার পরে তারা বিভিন্ন মানে উদ্যোগ নিচ্ছে, বিভিন্ন কাজ করছে যেগুলো আমরা আগের প্রশাসন থেকে পাই নাই। যেরকম সম্প্রতি তারা একটা জিনিস দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে শহরের মুরাদপুর বা হচ্ছে নিউ মার্কেট পর্যন্ত তারা দ্রুতযানের যে বাস সার্ভিস চালু করলো আজকে থেকে, যেটা আজকে থেকে চালু হওয়ার কথা, যে আগের আমাদের হচ্ছে 25 টাকায় মুরাদপুর পর্যন্ত এবং 30 টাকা হচ্ছে নিউ মার্কেট পর্যন্ত। এরকম আরও কিছু জনমাধ্যম কাজ আমরা দেখছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন, বিশেষ করে উপাচার্য ইয়াহিয়া আক্তার স্যার, উনি অনলাইন ব্যাংকিং চালু করলেন। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেশন চালু করলেন। তো এই তিনটা জিনিস দেখা যাচ্ছে যে সার্টিফিকেশন, অনলাইন ব্যাংকিং আর হচ্ছে দ্রুতযান সার্ভিস। যদিও শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার অন্যতম আর একটা ছিল যে আমাদের শাটল ট্রেনের সংস্কার বা শিডিউল বাড়াইছে, কিন্তু কতটা জনবান্ধব হয়েছে বা শিক্ষার্থী বান্ধব হয়েছে এটা নিয়ে একটা প্রশ্ন আছে। যাই হোক, আমরা শাটল ট্রেনের বিষয়ে আপাতত আসবো না। আমরা এই তিনটি বিষয়ে যে প্রশাসন উদ্যোগ নিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আরও কিছু কাজ প্রশাসন করতেছে যেগুলো সমালোচিত হচ্ছে কম বেশি। তো সব মিলাই নতুন প্রশাসনের এই তিনটা কাজকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, এবং প্রশাসন আরও কি করলে হচ্ছে যে শিক্ষার্থী বান্ধব হবে বলে আপনি মনে করেন, এটা আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ ফারুক, একটা সুন্দর টপিকস ধরায় দিয়েছেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে এই যে নতুন প্রশাসন জুলাই গণ অভ্যুত্থানের পর একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটা বৈষম্যমুক্ত বিশ্ববিদ্যালয় দেখার জন্য আমরা মাঠে ছিলাম। আমাদের অনেক রক্তে রঞ্জিত হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ের আজকে চেহারা আমরা দেখতেছি। নতুন প্রশাসন পেয়েছি, প্রশাসনটা আমাদের হইতে হবে
জনবান্ধবমূলক বা শিক্ষার্থী বান্ধবমূলক আর কি। তো আপনি 3টে বিষয়ের কথা উল্লেখ করলেন, একটা হচ্ছে সম্প্রতি চালু করলো আপনার 0 পয়েন্ট থেকে নিউ মার্কেট পর্যন্ত দ্রুতযান সার্ভিস এবং সার্টিফিকেশন অ্যান্ড ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং সিস্টেম। তো আমি এর আগে জানি না অনলাইন ব্যাংকিং সিস্টেম ছিল কি ছিল না, মোস্ট প্রবাবলি এটা ছিল না। তবে এটা এই প্রশাসনের একটা খুবই ভালো উদ্যোগ এবং এই দ্রুতযান সার্ভিসটা কিন্তু আগেও ছিল, আগের প্রশাসনে ছিল না, কিন্তু এই কার্যক্রমটা আগে ছিল, মাঝে বন্ধ হয়েছিল দুর্নীতিবাজ প্রশাসনের জন্য। আপনি তো দেখছিলেন যে এই প্রশাসনের বিগত প্রশাসনের আমলে এটা মানে কীভাবে হ্যাস্ত হয়ে গেছে একটা ইউনিভার্সিটি। এটা যে একটা ইউনিভার্সিটি নাকি কোনোভাবে মানে এই বিষয়গুলো মাথায় আসলে অন্যরকম লাগে। তো ওই উদ্যোগটা আবার পুনরায় চালু করছেন এবং সার্টিফিকেশন, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর কি, যে সার্টিফিকেশন আমাদের যারা প্রাক্তনরা আছেন, এই প্রাক্তনরা এইখানে আগে আমরা আমাদের বড় ভাইদের কাছ থেকে শুনে থাকি যে সার্টিফিকেট তুলতে নানান ধরনের সমস্যা পোয়াইতে হয়, করতে হয়, সে করতে হয়, আমরা এগুলো শুনছি। কিন্তু সার্টিফিকেশন সিস্টেমটা আমার জন্য বা এই প্রাক্তনদের জন্য এটা একটা খুব চমৎকার উদ্যোগ আমার কাছে। আমি সাধুবাদ জানাই। আরও অনেক কাজ আছে, আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে এই 3টা কাজ, দ্রুতযানের সার্ভিস চালু করা, সার্টিফিকেশন এবং অনলাইন ব্যাংকিং। এই অনলাইন ব্যাংকিং তো মানে আরেকটা মহৎ উদ্যোগ, যে এইটা প্রশাসন আমাদের জন্য বা শিক্ষার্থীর জন্য একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। এই জন্য এই কাজগুলোর জন্য প্রশাসন সাধুবাদ পায়। এতটুকুই আমার আরেকটা প্রশ্ন ছিল যে প্রশাসনে তো ভালো কাজের 3টা ভালো কাজের খুব তাৎপর্যপূর্ণ 3টা ভালো কাজের প্রশংসা আমরা করলাম, এবং প্রশাসনে আরও কিছু যে আছে মানে কিছু কাজের সমালোচনা হচ্ছে, যেরকম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের শিডিউল নিয়ে প্রশ্ন হচ্ছে, প্লাস হচ্ছে আরও কিছু সমালোচনা হচ্ছে। এইগুলো নিয়ে আপনার অভিমত আর কি যদি বলতেন। মানে পৃথিবীতে আলোচনা এবং সমালোচনা দুইটাই এক বাইনারির জিনিস। একটা জিনিসের কাজ, একটা কাজের নামলে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, এটা এক বাইনারির জিনিস। তো এইখানে যে শাটল ট্রেনের যে সমালোচনাটা হচ্ছে, আমাদের প্রশাসন নতুন, আপনাকে বলতে হবে। আমাদের প্রশাসনও একটা সময় স্বীকার করে নিছে যে আমরা ক্লাসরুমে ছিলাম, আমাদেরকে ধরে বেঁধে প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে আর কি। তো ওনারাও যেহেতু প্রথমে নতুন ছিলেন, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা এক শিডিউল, এক ধাপ সামনে বোধহয় একটা শিডিউল বাড়াইছিলেন, কিন্তু টাইম মতো বিষয়টা হচ্ছে না। এটা তো আমার কি মনে হয় যে এটা প্রশাসনের দায় বা সংকট। আমার কাছে, আমার দৃষ্টিতে এটা মনে হচ্ছে না। এটা আমাদের হচ্ছে রেল দপ্তরে এটা একটা বড় ধরনের প্রবলেম, যে ওই দিকে শিডিউলগুলো এনগেজ করা যাচ্ছে না। নাজিরহাটের একটা প্রবলেম আছে এইদিকে, আবার আপনার ওই কক্সবাজারের একটা প্রবলেম আছে। তো সব মিলে এখানে প্রশাসনের যে আমি দায় দিব, প্রশাসনের দোষ। প্রশাসন একটা শিডিউল বেশি করছেন, এটা আমাদের ভালোর জন্যই, কিন্তু আমাদের জোর দেওয়া উচিত হচ্ছে ওই জায়গায় যে ওখানে কেন প্রবলেমটা হচ্ছে। আমরা কি রেলের কিছু সংস্কার করতে পারি কি না, নাজিরহাট ট্রেনের মধ্যে কোনো একটা মীমাংসা করতে পারি কি না, কক্সবাজার ট্রেনটার মধ্যে কোনো
মীমাংসা করতে পারি কিনা। আমার মনে হয় না যে এই জায়গায় প্রশাসনের হাত আছে, তবে প্রশাসনের উচিত যে রেল মন্ত্রণালয়ের সাথে বা রেল দপ্তরের সাথে এই বিষয়ে একটা আলোচনা করা উচিত আমাদের সুবিধার স্বার্থে, এবং ওই ট্রেনগুলো যেন কোনো বড় ধরনের সমস্যার মুখে না পড়ে, এই দুই ক্যাটাগরির সুবিধার স্বার্থে দ্রুত একটা আলোচনা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আপনার কথা ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। দর্শক, আপনারা দেখছিলেন উন্মুক্ত আড্ডার আমাদের একটা পর্ব। আমরা এই উন্মুক্ত আড্ডায় কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয়গুলো নিয়ে, সাথে দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, ইস্যু এবং আলোচিত সমালোচিত বিষয় নিয়ে আমরা কথা বলবো, নিয়মিত কথা বলবো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী পর্বতে।